শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 20 নভেম্বর, বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, একের পর এক রাজ্যে ভোট চুরির অভিযোগ, এবার জ্ঞানেশ কুমারকে সরাতে ইমপিচমেন্টের প্রস্তুতি কংগ্রেসের। গভর্নরদের বিল মঞ্জুরির জন্য কোনো সময়সীমা আরোপ করা যাবে না, সুপ্রিম কোর্টের স্পষ্টীকরণ আজ। দশমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নীতিশ কুমারের। দিল্লির বাতাসের মান গুরুতর হিসেবে রেকর্ড। মোটেও সিরিয়াস রাজনীতিবিদ নন অখিল গগৈ, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। 22 নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার বিশেষ সংশোধনী। এবং সর্বশেষ খবরটি হল, সরকারি স্কুলের জমি অনৈতিকভাবে দখলকারীদের কড়া বার্তা মন্ত্রী কৌশিকের। দিগরখাল এইচএসের অনুষ্ঠানে মন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ বিধায়ক খলিল। এবারে শুনুন বিস্তারিত খবর। জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনার হওয়া স্তক নির্বাচন প্রক্রিয়া নিয়ে সন্দেহ এবং কমিশনের নিরপেক্ষতা নিয়ে সংশয় দুই বাড়ছে। অন্তত বিরোধী শিবির নিশ্চিত যে নির্বাচন কমিশন আর স্বাধীন এবং নিরপেক্ষ নেই। ভোটের বাজারে তারা লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছে না। তাই নিরুপায় হয়ে ফের মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশ কুমারকে অপসারণ বা ইমপিচমেন্টের প্রস্তাব আনা নিয়ে কংগ্রেস নতুন করে সক্রিয় হলো। সূত্রের খবর, কংগ্রেস এ বিষয়ে বিরোধীদের ইন্ডিয়া মঞ্চের শরিক দলগুলির সঙ্গে আলাপ আলোচনা শুরু করেছে। এ বিষয়ে ঐক্যমত্য হলে সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনা হতে পারে। এ বিষয়ে একেবারে প্রাথমিক স্তরে ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে কংগ্রেস আলোচনা শুরু করেছে বলে খবর। তবে এখনও সব দল ঐক্যমত হতে পারেনি। তবে ইমপিচমেন্ট আনা হোক বা না হোক, শীতকালীন অধিবেশনে ভোট চুরি ইস্যুতে সংসদ যে উত্তাল হতে চলেছে সেটা পরিষ্কার। আগস্ট মাসের সংসদের বাদল অধিবেশনে জ্ঞানেশ কুমারকে অপসারণের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছিল, যদিও সেবার শেষ পর্যন্ত জ্ঞানেশের বিরুদ্ধে অপসারণ প্রস্তাব আনা হয়নি। কিন্তু তারপর বিহার নির্বাচনে ভরাডুবির পর কংগ্রেস এক প্রকার নিশ্চিত যে ভোট প্রক্রিয়ায় কোথাও গলদ রয়েছে, যা নিয়ে প্রকাশ্যেই সরব একাধিক বিরোধী দল। এখন দেখার জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাবে বিরোধীরা একমত হয় কিনা। উল্লেখ্য, সংবিধানের 324(5) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারকে সরানো যায় সুপ্রিম কোর্টের বিচারপতিদের মতো একই প্রক্রিয়ায়। অর্থাৎ সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব পাশ করাতে হয়। অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনারকে ইমপিচ করতে হলে সংসদের দুই কক্ষেই 2/3 সংখ্যাগরিষ্ঠতা লাগবে। যদিও সেই সংখ্যা বিরোধীদের নেই, তবে শেষ পর্যন্ত ইমপিচমেন্ট প্রস্তাব আনা হলে সেটা রাজনৈতিকভাবে বার্তাবহ হতে পারে। অপরদিকে আজ একটি গুরুত্বপূর্ণ স্পষ্টীকরণে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে রাষ্ট্রপতি এবং রাজ্য গভর্নররা কোনো বিল মঞ্জুর করার ক্ষেত্রে সময়সীমা দ্বারা বাধ্য নন। একটি 5 সদস্য বিশিষ্ট সাংবিধানিক বেঞ্চ এদিন উল্লেখ করেছে যে রাষ্ট্রপতি বা গভর্নরের কার্যক্রম বিচারাধীন হতে পারে না এবং বিচারিক পর্যালোচনা শুধুমাত্র তখনই করা যাবে যখন একটি বিল আইন হিসেবে প্রবর্তিত হয়। এটি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রশ্নের প্রেক্ষিতে এসেছে, যিনি সুপ্রিম কোর্টের কাছে মতামত চেয়েছিলেন। যেহেতু তামিলনাড়ু গভর্নর মামলায় 2 বিচারকের বেঞ্চ একটি সিদ্ধান্তে পৌঁছেছিল, যা রাষ্ট্রপতি এবং গভর্নরদের উপর আইন পাশ হওয়া বিল মঞ্জুর করতে সময়সীমা আরোপ করেছিল। রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টকে প্রশ্ন করেছিলেন, রাজ্যপাল কি সরকারের পরামর্শে বাধ্য থাকবেন যখন একটি বিল তাকে জমা দেওয়া হয়, এবং রাষ্ট্রপতি বা রাজ্যপালের ক্ষমতা কি বিচারিক পর্যালোচনার আওতায় আসবে। তিনি আরও উল্লেখ করেছিলেন যে সংবিধানের 361 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি বা গভর্নরদের কার্যক্রমের জন্য আদালতে কোনো জবাবদিহি নেই। আজ প্রধান বিচারপতি BL গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে, কোনো সময়সীমা আরোপ করা সংবিধান বিরোধী এবং এটি নির্বাহী ক্ষমতার স্থানান্তর এবং বিচারিক কর্তৃত্বের ব্যবহার হবে, যা সংবিধানের মৌলিক কাঠামোর মধ্যে অগ্রাহ্য। অপরদিকে দশমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতিশ কুমার। উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সম্রাট চৌধুরী ও বিজয় সিনহা। আজ নীতিশ কুমারকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শপথ গ্রহণের পর মঞ্চে নীতিশকে শুভেচ্ছা জানান মোদী। অন্যান্য মন্ত্রীরা হলেন বিজয় কুমার চৌধুরী, বিজেন্দ্র কুমার যাদব, শ্রাবণ কুমার, মঙ্গল পাণ্ডে, দিলীপ কুমার জয়সওয়াল, লেসি সিং, অশোক চৌধুরী, মদন সাহনী, নীতিন নবীন, রামকৃপাল যাদব, সন্তোষ কুমার সুমন, সুনীল কুমার, মোহাম্মদ জামা খান, সঞ্জয় সিং টাইগার, অরুণ শঙ্কর প্রসাদ, সুরেন্দ্র মেহতা,
নারায়ণ প্রসাদ, রামানিষাদ, লক্ষেন্দ্র কুমার রুশন, শ্রেয়সী সিং, প্রমোদ কুমার, সঞ্জয় কুমার সিং এবং দীপক প্রকাশ। বিধান পরিষদের সদস্য হয় বিধানসভা এনডিএকে নেতৃত্ব দেবেন সম্রাট চৌধুরী। পরবর্তী খবর, ক্রমশই খারাপের দিকে দিল্লির বাতাসের মান। আজ সকালে 400 ছুঁয়েছে বায়ুর ক্রমাগত মান, যা গুরুতর হিসেবে রেকর্ড করা হয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড বা সিপিসিবি জানিয়েছে, বাতাসের গতি কম থাকা এবং তাপমাত্রা হ্রাসের কারণে রাজধানীতে ক্রমাগত বিষাক্ত ধোঁয়াশা ছড়িয়ে পড়েছে, যা দূষণ সৃষ্টিকারী কণাগুলিকে আটকে রেখেছে। অপরদিকে সরকারি স্কুলের জমি অনৈতিকভাবে দখলকারীদের কড়া বার্তা মন্ত্রী কৌশিকের। পশ্চিম কাটিগড়ার দিগরখাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে সরকারের আরডিআইএফ থেকে বরাদ্দকৃত 7,22,00,000 টাকা ব্যয়ে নির্মিত হতে যাওয়া নতুন ভবন নির্মাণের শিলান্যাস করলেন আসামের বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, কাটিগড়ার বিধায়ক হলিলুদ্দিন মজুমদার সহ অন্যরা। আর এই অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে মন্ত্রী কৌশিক রায়কে গালভরা প্রশংসায় ভরিয়ে দিলেন কাটিগড়ার বিধায়ক হলিলুদ্দিন মজুমদার। এদিন অনুষ্ঠানে মুখ্য অতিথি মন্ত্রী কৌশিক রায় বলেন, এই স্মার্ট স্কুল ভবন নির্মাণের জন্য দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার বিমল সিনহার কাছে 2 বছরের সময়সীমা থাকলেও আশা করা হচ্ছে ঠিকাদার আগামী 1 বছরের মধ্যেই কাজটি সম্পন্ন করতে পারবেন। পাশাপাশি মন্ত্রী কৌশিক রায় বলেন, একটি স্কুলের পাঠদান প্রক্রিয়া বাধাগ্রস্ত করে দীর্ঘমেয়াদী কাজ করা কোনোভাবেই উচিত নয়, তাই যত তাড়াতাড়ি সম্ভব স্কুল ভবনটি নির্মাণ করা হোক। দিগরখাল এইচএস স্কুলের পানীয় জল সহ জমা জল নিষ্কাশনের ব্যাপারটি সত্তরই খতিয়ে দেখে বিহিত ব্যবস্থা নেওয়া হবে। এদিন মন্ত্রী রায় রীতিমতো দমকের সুরে বলেন, যদি কেউ স্কুলের জমি অনৈতিকভাবে দখল করে থাকেন তবে আইনি প্রক্রিয়ায় তার বিরুদ্ধে যথাসম্ভব কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিশিষ্ট অতিথি শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন, বর্তমান সরকারের প্রচেষ্টায় আসাম তথা পুরো বরাক উপত্যকার উন্নয়নে যেভাবে জোয়ার এসেছে তার তুলনা হয় না। বিশেষ করে গ্রামীণ শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন হয়েছে। অপরদিকে আগামী 22 নভেম্বর থেকে রাজ্যে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ সংশোধনীর কাজ। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসে কাছাড় জেলা প্রশাসন। এই বৈঠকেই ভোটার তালিকার বিশেষ সংশোধনীর পুরো প্রক্রিয়ার বিস্তারিত সূচি জানিয়ে দেয় প্রশাসন। জেলাশাসক মৃদুল যাদব জানিয়েছেন, 22 নভেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট কর্মীরা ভোটারদের বাড়িতে গিয়ে নাম, বয়স, লিঙ্গ, ঠিকানা সহ সমস্ত মৌলিক তথ্য যাচাই করবেন, যাতে তালিকায় ভুল বা অযৌক্তিক তথ্য না থাকে। 2025 সালের 6 জানুয়ারি প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী বর্তমানে কাছাড় জেলায় মোট ভোটার সংখ্যা 13,93,482। নতুন করে সংগৃহীত তথ্যের ভিত্তিতে ভোট কেন্দ্র ওয়ার্ড অনুযায়ী শ্রেণীবিন্যাসের পর 27 ডিসেম্বর প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। সেই খসড়ার বিরুদ্ধে দাবি আপত্তি জানানো যাবে 27 ডিসেম্বর থেকে আগামী বছরের 22 জানুয়ারি পর্যন্ত। এই সময়কালে শনিবার এবং রবিবার প্রতিটি ভোট কেন্দ্রে বিশেষ ক্যাম্পের আয়োজন থাকবে। জেলাশাসক এও জানান, সংশ্লিষ্ট কর্মীরা তথ্য সংগ্রহে 3 দফায় বাড়ি পরিদর্শন করবেন, যাতে কোনো ভুল বা বাদ পড়া তথ্য না থাকে এবং 10 ফেব্রুয়ারি প্রকাশিত হওয়া চূড়ান্ত ভোটার তালিকা নির্ভুল হয়। তিনি স্পষ্টভাবে বলেন, এই বিশেষ পুনর্বিবেচনার সঙ্গে নাগরিকপঞ্জির কোনো যোগ নেই, এটি সম্পূর্ণ পৃথক নির্বাচন কমিশনের প্রক্রিয়া। এদিনের বৈঠকে ধলাই ও লক্ষ্মীপুরের সহকারী জেলা কমিশনার ছাড়াও উপস্থিত ছিলেন ইআরও, এইআরও এবং নির্বাচন বিভাগের অন্যান্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। অপরদিকে মোটেও সিরিয়াস রাজনীতিবিদ নন অখিল গগৈ, বললেন হিমন্ত বিশ্ব শর্মা। রাইজোর দলের প্রধান অখিল গগৈকে এক হাত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন, গোটা রাজ্য যখন জুবিন গর্গের জন্মদিন উদযাপন করছে, বাসছে জুবিন আবেগে, তখন শরদ পাওয়ারের সঙ্গে নির্বাচনী বৈঠক করছেন অখিল গগৈ। তিনি তো মোটেই সিরিয়াস রাজনীতিবিদ নন, তার টার্গেট আমাদের সরকার ও বিজেপি। যখন যা করলে বিজেপিকে নামানো যাবে সেই আশায় তিনি কাজ করেন। হিমন্ত বিশ্ব আরও বলেন, জুবিন গর্গের মৃত্যুর পর ন্যায় বিচারের দাবিতে কিনা মায়াকান্না কাঁদলেন অখিল। মনে হলো তার মতো বড় অনুরাগী বোধহয় আর নেই, আর সেই অখিলই জুবিনের জন্মদিনে উদাও। এই হচ্ছে তার চরিত্র। যখন তিনি বুঝতে পারলেন যে জুবিনের ন্যায় বিচারের দাবিতে আর ড্রামা করা যাবে না, তখনই তিনি নীরব। এরপর হিমন্ত জুড়ে দেন, কখনো আমি শান্ত হয়ে পরিস্থিতির দিকে লক্ষ্য রাখি। যখন ওরা লাফালাফি শুরু করেছিল, তখনই আমি জুবিনের ন্যায় বিচারের দাবিতে কাজ শুরু করে দিয়েছিলাম। এখন তদন্ত অনেকটাই এগিয়ে গিয়েছে, তাই অখিল গগৈও উদাও।
অথচ কদিন আগেও জুবিন ক্ষেত্রে গিয়ে ধর্ণাবাজি করে এসেছিলেন অখিল, আর সঙ্গে জুটিয়েছিলেন কিছু মিয়া পার্টি। তার এই রাজনৈতিক অভিসন্ধি কিন্তু আমরা ঠিক বুঝতে পারি, তবে এসব রাজনীতি করে মোটেও লাভ নেই। রাজনীতি করতে গেলে আরও সিরিয়াস হতে হবে তাকে। মানুষ যে অখিলকে কেন পাত্তা দেয় না সেটা অখিল নিজেই বুঝুন। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।